নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া মানেই নির্বাচন হওয়া নয়, ইতিহাস তাই বলে। আমাদের নবম সংসদ নির্বাচন, এটির তারিখ যেটি ঘোষিত হয়েছিল সেটি ছিল 22 জানুয়ারি 2007। সেই নির্বাচন পোস্টপন্ড হয়ে গিয়েছিল এবং আলটিমেটলি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছিল আপনার 29 ডিসেম্বর 2008-এ, বহু পরে, সেই নির্দিষ্ট দিবসে নয়। এই নিকট ইতিহাসের যে দৃষ্টান্তটি আমি হাজির করলাম সেটি প্রামাণিক, এবং আপনার প্রফেসর ইউনূস যদি তারিখ ঘোষণাও করেন, আমার ধারণা তিনি সেই নির্বাচন দেখে যেতে পারবেন না। নির্বাচন অনুষ্ঠিত হবে অন্য সরকারের অন্য জামানায়। এক। দ্বিতীয়ত, এখন যদি নির্বাচন আয়োজন করা হয় তাহলে আপনার দেশে রক্ত গঙ্গা বইবে। আমাদের পুলিশ বাহিনীর যে মনোবল বা মোরাল, তা প্রায় নিঃশেষিত, এবং এটা রেস্টোর করতে সময় লাগবে। এবং আমাদের এই বিপ্লব বলুন, অভ্যুত্থান বলুন, আন্দোলন বলুন, এই সময়টায় নরসিংদী জেল ভাঙা হয়েছিল, প্রচুর জঙ্গি তকমার মানুষজন বেরিয়ে গিয়েছিলেন, প্রচুর অস্ত্র লুট হয়েছে, বিভিন্ন থানাগুলোতে অস্ত্র লুট হয়েছে, এমনকি গণভবনের অস্ত্রগুলো ব্যাহত হয়ে গেছে, এবং সেগুলি মোস্টলি অ্যাট লার্জ, সরকার উদ্ধার করতে পারেনি এখন পরিপূর্ণভাবে। তো ফলে এই যে অনিয়ন্ত্রিত বেআইনি অস্ত্র মানুষজনের হাতে, এটি অপব্যবহার এর সম্ভাবনা সমূহ। সুতরাং এই অস্ত্র উদ্ধার পরিপূর্ণভাবে না করতে পারলে কোন রকমের শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভবপর হবে বলে মনে করি না। আর যে বিষয়টা সেটি হচ্ছে, আমাদের পার্বত্য এলাকায় যুদ্ধ বিগ্রহ তো লেগেই আছে দীর্ঘদিন ধরে, এবং সেই সূত্র ধরে নতুন নতুন সরবরাহ আসছে, ছড়িয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে। সেটি প্রকোপ আরো বেড়েছে। আপনার ইউপিডিএফ, তারপর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, তারপরে কেএনএফ প্রমুখ সংগঠনগুলোর কার্যকলাপের কারণে, এবং আপনার বিয়ন্ড দ্য বর্ডার, মিয়ানমার থেকে আপনার তাদের যে বাহিনী লোকজন, তারা প্রায়শই আমাদের টেরিটরিতে ঢুকে পড়ছেন বিভিন্ন অজুহাতে, কখনো জলকেলির কথা বলে, কখনো আত্মীয়দের বাড়ি বেড়ানোর কথা বলে তাদেরকে কিন্তু আটকানো যাচ্ছে। এবং এই সরকারের আমলেই থেকে থেকে লাখখানেকের বেশি রোহিঙ্গা উদ্বাস্তু নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। আর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আপনার এক ধরনের অস্থিরতা বিরাজমান। এখানে ওআরএফ এর মতো প্রতিষ্ঠানগুলো সক্রিয়, তারা আপনার রাখাইন প্রদেশের অভ্যন্তরে নানানভাবে ইনকারশনের চেষ্টা করছেন এবং আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা ভোলাটাইল, এটা নিঃসন্দেহে বলতেই হবে। ধন্যবাদ। আপনি যে আলোচনায় বলছিলেন যে যদি নির্বাচনও হয় তাহলে ডক্টর ইউনূস সেটি দেখতে পারবে না, আসলে এই আশঙ্কাটা আসলে কেন বলছেন, যদি একটু ব্যাখ্যা করেন যে এই আশঙ্কাটা আসলে যৌক্তিক কি কারণ থাকতে পারে? একটি বিষয় সেটি হচ্ছে যে মেঘে মেঘে অনেক বেলা করে ফেলেছেন তিনি। লোহাটা যখন গরম ছিল তখন সেটা দিয়ে কোনো শেপ তৈরির চেষ্টা করেননি। আর এই সংস্কার, বিচার, স্থানীয় সরকার নির্বাচনের কোশেষ ইত্যকার বিষয়াশয়ের প্রসঙ্গ নিয়ে আসায়
বিষয়টি ঝুলে গেছে। এখন একবার যদি আপনি মোমেন্টাম লুজ করে ফেলেন, পরে সেটা আর ফিরে পাওয়া যায় না। আর লেভেল প্লেইং ফিল্ড করবার সক্ষমতা প্রফেসর ইউনূস সরকারের নেই। ফলে নতুন সরকার যদি আসে এবং তারা যদি এই বিষয়ে মাথা ঘামায়, তাহলে সেটি হবে বেহতের। ধন্যবাদ। নতুন সরকার মানে কিভাবে হবে? এখন তো নতুন তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার আছে, তারা নির্বাচন দিবে এবং এবং সারা দেশের মানুষ ভোট দিবে এবং তারপরে একটা সরকার গঠন হবে। কিন্তু মাঝখানে আবার জাতীয় সরকার কি ফরম্যাটে হতে পারে বা কেন এমনটি বলছেন, মানে ঠিক আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না, যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, বর্তমান সরকারের যে ইনার ফোর্স বা এনার্জি, সেটা কমতে কমতে একেবারে তলানিতে চলে এসছে। ফলে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে, একটি লাটিম যদি আপনি ঘুরতে দেন, সেটি একটা পর্যায়ে কিন্তু থেমে যাবে। এখন প্রায় ফ্যাগ এন্ডে চলে এসছে এই সরকারের ইনার গতি বা শক্তি। তো ফলে এটা খুব বেশি দূর আর টেনে নিয়ে যাওয়া যাবে না। ইতিমধ্যে নানান রকম স্ক্যান্ডাল আমরা দেখতে পাচ্ছি এই সরকারের নেতা এবং কর্মীদের অনেকের মধ্যে। সরকার বলতে আমি শাসক দল বোঝাচ্ছি। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সম্প্রতি মুখ ফসকে এনসিপি কে শাসক দল হিসেবে উল্লেখ করেছেন। ফলে এদের যে কার্যকলাপ তা সবাইকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। আপনার বক্তব্যে কিছুটা আমরা পরিষ্কার হলাম। যদি ধরেন নির্বাচন হয়, জাতীয় সরকার আসে এবং নির্বাচন হয়, সেই নির্বাচনে কি আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা দেখছেন? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে সেক্ষেত্রে কি সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে? সেক্ষেত্রে কি সংকট হতে পারে? দেখুন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি নিশ্চিত করা না যায়, তাহলে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন সহজে উঠবে এবং সেগুলো নিয়ে যে লেজিটিমেসি সংকট দেখা দেবে, তার থেকে ভালো না। এটাকে যদি নির্বাচন মিনিংফুলি ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল, ফ্রি, ফেয়ার ম্যানারে করতে হয়, তাহলে অবশ্যই আপনার ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করতে হবে। তার অর্থ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে যদি হয়? আপনি এত বড় একটা রাজনৈতিক দল, আমাদের নির্বাচক মন্ডলী বা ইলেকটোরেটের কম করে হলে 20%, বেশি করে হলে 40%, এর মাঝামাঝি কোনো একটা জায়গা হয়তো থাকবে। তো তাদের আপনি বাদ দেবেন কি করে? তারা তো নাগরিক এবং তারা সাবালক, এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে যদি ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হয়, তাহলে কোনো অবস্থায় তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। না, আপনি বলছেন, কিন্তু যদি ধরি আমরা সরকারের সমর্থিত এবং কিস পার্টি বলা হয় যে এনসিপি, তাদের নেতারা তো বলছেন যে আওয়ামী লীগের এখানে জায়গা হবে না। তাদের এই ধরনের বিরোধিতার প্রেক্ষিতে কি আদৌ কি আসলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হওয়ার কোন সুযোগ বা সম্ভাবনা গত 11 মাস তো দেখে আসছি আমরা, সেই পরিস্থিতি কি আদৌ হবে? দেশের মানুষ কি আওয়ামী লীগ কি মেনে নিবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আমরা গণতন্ত্রের সবক নিয়েছি। ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, এবং সেই দেশের একজন মন্ত্রী শুরুর দিকেই বলেছেন যে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। এটার পরবর্তী তাগাদে এসছে জাতিসংঘের ভোল্টার তুর্কের কাছ থেকে। তিনিও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের উপর জোর দিয়েছেন। যদি ইনক্লুসিভ নির্বাচন আয়োজন না করা যায়, তাহলে আপনার যেই দোষে দুষ্ট 14, 18 এবং 24-এর নির্বাচন, একই দোষে দুষ্ট হবে আপনার ত্রয়োদশ সংসদ নির্বাচন। এটা নিঃসন্দেহে বলা যায়। আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি একটু যেহেতু আপনি ব্যাপক খোঁজ খবর রাখেন এবং আপনি তো এখন ধরেন সরকারের সমালোচনা করার অন্যতম কণ্ঠস্বর, কারণ আমরা দেখেছি এক সময় আওয়ামী লীগের সময়ে অনেক সাংবাদিক বা শিক্ষাবিদ
নানান রকম আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, তাদেরকে কাউকে গত 11 মাসে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি সবসময় কথা বলছেন এবং যৌক্তিক কথা বলছেন, সেক্ষেত্রে সরকারের সমালোচনা হয়। এই সাহস করে কথা বলছেন, এই কারণে আপনার কাছ থেকে আসলে আওয়ামী লীগের এই প্রসঙ্গটি একটু জানার চেষ্টা করবো আমরা। কারণ কেউ কেউ বলছেন যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন, আবার কেউ বলছেন যে ঘটনাটি সত্য নয়। আপনার কাছে আসলে কি তথ্য আছে রে? বৈঠক কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেখানে কি আলাপ হলো, যদি কিছু আমাদেরকে ধারণা দেন। দেখুন, আমি গত সরকারের সময়ও কিন্তু প্রবল সমালোচক হিসেবে পরিচিতি অর্জন করেছিলাম, এবং আমি বলেছিলাম 2024-এর 7 জানুয়ারি নির্বাচন দিয়ে গঠিত যে সরকার, সেটি টিকবে না। তাই হয়েছিল, সময় লেগেছে, তৎক্ষণাৎ হয়নি। তো এখানে যে অবস্থাটা, সেটি আপনি যে আওয়ামী লীগের কথা বলছেন, তারা আপনার ক্ষমতা হারিয়ে মোটামুটি দে হ্যাভ কাম টু দেয়ার সেন্সেস বলা যেতে পারে। এবং যেটুকু আমি শুনেছি সেটি হচ্ছে, গতকাল ভারতের রাজধানীতে তারা সমবেত হয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা ইন এক্সাইল আছেন, তারা মোটামুটি একটা ধারণা দেবার চেষ্টা করেছেন সবাইকে যে অচিরেই তাদের উদ্যোগে একটি প্রবাসী সরকার গঠিত হবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে দুটি সরকার আছে এরকম, একটি কেন্দ্রীয় জুন্তা সরকার আর একটি আপনার অং সান সুকির নেতৃত্বাধীন গভর্নমেন্ট ইন এক্সাইল। বাংলাদেশের যাত্রাটাও কিন্তু সেভাবেই শুরু হয়েছিল। আপনার নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধের সময় 17ই এপ্রিল যে সরকারটি শপথ গ্রহণ করেছিল, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ইন অ্যাবসেন্সিয়া আপনার প্রয়াত রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তার নেতৃত্বে এবং মাননীয় প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারটি গঠিত হয়েছিল। সেই সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি, পরবর্তীতে খন্দকার মোশতাক আহমদ। তো সেটিতে ইতিহাসের অংশ। এবং আপনি যেই দেশের শুরুটাই গভর্নমেন্ট ইন এক্সাইল দিয়ে, অর্থাৎ প্রবাসী সরকার দিয়ে, তার অনুসরণে যদি আবারও আপনার প্রবাসী সরকার গঠিত হয়, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে স্যার, এই প্রবাসী সরকার হলে ধরুন 71 সালে যেটা হলো, এখন যদি সেটা হয়, কিভাবে এই কার্যক্রম পরিচালিত হতে পারে, আপনার যদি একটু আমাদেরকে সম্ভাব্য ধারণা দেন। দেখুন, প্রবাসী সরকার কি করেনি, তারা স্ট্যাম্প পর্যন্ত প্রডিউস করেছে। তারপরে আপনার যত রকমের সরকার পরিচালনার জন্য যাবতীয় যা উপকরণাদি দরকার সবই কিন্তু তারা ইন্ট্রোডিউস করেছিলেন। এবং আপনার মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীর যৌথ অভিযান, যেটি সফল হয়েছিল 16ই ডিসেম্বর, তারপর তারা সেই সরকারের সদস্যবৃন্দ ফিরে আসেন ঢাকায় বীরের বেশি। যদি প্রবাসী সরকার হয়, সেক্ষেত্রে তো যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা কি মানবে? আর সেক্ষেত্রে কি 71-এর মতো কি আবার একটি যুদ্ধের সংখ্যা কি থেকে যায় না? গৃহযুদ্ধ বলতে পারেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে পারেন, সেরকম একটি সংঘাত তো অনিবার্য। এটি সকল পক্ষই বলছেন যে যার অবস্থানে থেকে। মাহফুজ আলম মহোদয়, যিনি মাননীয় উপদেষ্টা, তিনি তো এর আভাস আগেই দিয়েছেন যে গৃহযুদ্ধ অনিবার্য। তার মানে এই যে 5ই আগস্টের পর যখন বলা হলো যে দ্বিতীয় স্বাধীনতা, তার মানে কি তারই প্রতিধ্বনি আবার হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ? আপনি মার্ক্সীয় ভাষায় এটাকে প্রতি বিপ্লব বলতে পারেন, বলশেভিক বেনশেভিক রেভলিউশনের মতো, রেভলিউশন কাউন্টার রেভলিউশন। ভাষাগুলো খটোমটো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাস্তবতা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একদম। এই শেখ হাসিনার প্রসঙ্গে যদি আরেকটা বিষয় বলি, যে শেখ হাসিনা তো প্রায় 1 বছর হলো ভারতে আছেন, দিল্লিতে আছেন যতটুকু জানা যাচ্ছে। আপনিও বললেন যে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরতের জন্য ভারতকে তাগাদা দিয়েছে, চিঠি দিয়েছে, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি, অর্থাৎ পাত্তাই দেয়নি।
আবার আওয়ামী লীগের জন্য দৃশ্যত তেমন কোনো কিছু করছে না ভারত, কারণ আওয়ামী লীগ প্রকাশ্যে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, সেটিও নাকি ভারত সরকারের ইশারায় বন্ধ হয়ে গেছিল। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের জন্য আদৌ কি ভারত কিছু করবে, নাকি সবকিছু দলই করতে হবে বা দেশের মানুষকে নিয়েই আওয়ামী লীগ সেটি করবে? দেখুন, ভারত ৭১ মিত্রবাহিনী হিসেবে ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে আপনার ভারতীয় যে আনুকূল্য সেটি অনিবার্য হয়ে দেখা দিতে পারে। সম্প্রতি আপনি রংপুরে যে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের উপর অবিচারমূলক কাজটি হয়েছে, হামলে পড়ার ঘটনা ঘটেছে, তা আপনার সবাইকে ব্যথিত করেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যথিত করেছে এবং এই প্রিটেক্সট গুলো ব্যবহার করে তারা যদি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো চতুর্দিক থেকে ঢুকে পড়েন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। স্যার, আপনি যেহেতু রংপুরের প্রসঙ্গ তুললেন, এই প্রসঙ্গ আর একটা জানার ইচ্ছা থাকলো, কারণ এই স্বাধীন বাংলাদেশে কতটা একজন একজন সাম্প্রদায়িক একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ কতটা অসহায় হলে আজকে নিশ্চয় দেখেছেন, দুই একটি গণমাধ্যম একটা ছবি প্রকাশ করেছে, বিবিসি খবর প্রকাশ করেছে যে মানে ভিটে মাটি ছেড়ে মানুষজন চলে যাচ্ছে। যেভাবে 47 সালে দেশ ভাগ হয়েছিল সেই সময় ধর্মের ভিত্তিতে, তখন তো দুই দেশের মানুষ পরিবর্তন হয়েছে। আবার 71 সালে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারে দেশ থেকে চলে যেতে হয়েছিল হিন্দুদেরকে। 2025 সালে এসে যখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে অভ্যুত্থানকারী, তারা আবার একইভাবে এই দেশের মানুষ এই শুধুমাত্র ধর্মের পরিচয়ে তাদেরকে সব সমস্ত মালপত্র নিয়ে দেশান্তরী হতে হচ্ছে, দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে না, কিন্তু এক জায়গা থেকে জন্মভিটা থেকে চলে যেতে হচ্ছে। এটি আসলে স্যার আপনি কিভাবে দেখেন? আসলে এই বাংলাদেশ আদৌ কি সবার হতে পেরেছে? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক। যারা সান অফ দ্য সয়েল, তারা কতটা নিপীড়িত হলে নিজ জন্মভূমি পরিত্যাগ করার কথা চিন্তা করে। দেয়ালে পিঠ থেকে গেলেই মানুষ সাধারণত করে থাকে। সম্ভ্রম, জানমালের নিরাপত্তা এবং আপনার জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে এই অবস্থায় দেশান্তরের কথা চিন্তা করতে হচ্ছে এবং এটি আমাদের জন্য লজ্জার। এই লজ্জা আমরা রাখবো কোথায়? এখন আপনি অনেক সময় দিয়েছেন, আপনাকে শেষ প্রশ্ন করে শেষ করতে চাই যে শেখ হাসিনা আদৌ কি দেশে ফিরবেন? সেটি আসলে কখন, কিভাবে হতে পারে? দেখুন, অতীতে আমরা দেখেছি অনারেবল শেখ হাসিনা তিনি বিলাতে চলে গিয়েছেন 111 সরকারের সময়। তিনি কিন্তু শত বাধা এবং ভ্রুকুটি উপেক্ষা করে কিন্তু ফিরেছেন এবং তার এই দৃঢ়তা, ফিরে আসাটা, এইটি 111 রেজিমের জন্য ছিল রীতিমতো একটা বড় ঝঞ্ঝা। এবং একই সঙ্গে অপর নেত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনিও কিন্তু স্টাবন অবস্থান নিয়েছেন, কোন অবস্থায় তিনি দেশের বাইরে যাবেন না। এবং তাদের এই যে বিচক্ষণতা এবং এই যে স্ট্যান্ড, সেটি আমাদের গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিল। তা না হলে সেই 111 ভূত এখন পর্যন্ত সিন্দাবাদের দত্তের মতো আমাদের কাঁধে চেপে থাকত। ধন্যবাদ।